আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে আসলাম। কথা হইল কি, আপনারা সবাই জানেন যে আমার ম্যাডামের হচ্ছে 4টা বাচ্চা। তো 3টা মেয়ে একটা ছেলে। ছেলেটাই হচ্ছে প্রতিবন্ধী। ও হচ্ছে শারীরিক প্রতিবন্ধী না, হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। ও মানে হাঁটা চলা, শরীর স্বাস্থ্য সবই ভালো আছে, ওরা কেউ দেখলে বুঝবে না যে ও প্রতিবন্ধী। কিন্তু ওর যে মানে কিছু কাজকর্ম, চলাফেরা, তারপরে ও যে কথা বলতে পারে না, এটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে আসলে ও হচ্ছে প্রতিবন্ধী। তো এই জন্য আমার ম্যাডাম, আমি যখন 1.5 বছর আগে আমি বাড়িতে গেলাম, তখন আমার ম্যাডাম প্রেগনেন্ট ছিল। আমি দেশে যাওয়ার পরে শুনছি যে আমার ম্যাডাম প্রেগনেন্ট। তো আমি যাওয়ার পরে এই বাসায় যে কাজের লোক ছিল, তখন প্রেগনেন্ট থাকার পরে তো ওনার আর তো কাজ করা সম্ভব না। এজন্য তার হাজব্যান্ড অফিস থেকে ওনাকে 2 মাসের জন্য লোক আইনা দিছিল। মানে আমি যে পর্যন্ত না আসবো সে পর্যন্ত সে এখানে কাজ করবে। তো আনা দেওয়ার পরে ওই 2 মাসে সে 3টা লোক পাল্টাইছে। মানে তার মনের মতো কেউ হয় না। আমাকে প্রত্যেকদিন আমার ম্যাডাম ভয়েস দেয় যে তুই কবে আবি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। এখন তো আমাকে যাওয়া আসার টিকিট কেটে দিছে, এখন আমার টাইম না হলে আমি কীভাবে আসবো? আর আমি 2 বছর পরে ছুটিতে গেছি, আমার টাইম শেষ হলে তো আমি আসবো, তাই না? অনেকদিন পর ফ্যামিলির কাছে গেছি। তো আমি তখন প্রতিদিন আমার ম্যাডাম আমার সাথে মেসেজে ভয়েসে কথা বলতো, ওই বাচ্চারা সবাই আমাকে ভয়েস দিত। তারপরে শুনলাম যে ম্যাডাম প্রেগনেন্ট, শুনে খুশি হয়েছিলাম। তারপরে আমি দেশ থেকে আসার পরে শুনি যে ম্যাডামের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওই যে বাসায় যে কাজ করার জন্য লোক নিয়ে আসছিল, আফ্রিকান ছিল, অনেক বেশি কালো ছিল। রাতের বেলা নাকি ওরা রান্নাঘরে দেখে ম্যাডাম ভয় পেয়ে গেছিলো, পরে ওই বাচ্চা ভয় পেয়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তারপরে আমার ম্যাডামের বাচ্চা কাচ্চা নিবে না, ইচ্ছা ছিল না। তো ওনার হাজব্যান্ড হচ্ছে একটা ছেলের আশায় আবারও বাচ্চা নিল। এখন আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ আবারও প্রেগনেন্ট আমার ম্যাডাম। তো আমি আসলে এতদিন কিছু বলি নাই, ভাবলাম একটু শিওর হয়ে নেই, কারণ কোনো জিনিস শিওর না হয়ে বলা ভালো না। তো আমার ম্যাডামের মনে হয় 3-4 মাস হবে উনি প্রেগনেন্ট। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমার ম্যাডাম যেই আশা নিয়ে বাচ্চা নিছে সেই আশাটা পূরণ করে। তো এই দেখেন, আমি এই সময় আমার ম্যাডামের পাশে আমাকে অনেক দরকার, কারণ সে চাকরি করবে। তার ছোট বাচ্চা যখন হবে, সে 3 মাস ছুটিতে বাসায় থাকবে। 3 মাস পরে কিন্তু তার ডিউটি করতে হবে। তো 3 মাসের বাচ্চা সে কার কাছে রেখে ডিউটি করবে? সে আমার কাছেই তো রাখবে, কারণ সে আমাকে বিশ্বাস করে। আমি তার বাসায় এতদিন ধরে আছি, আমি তার পোলাপানদের দেখে শুনে রাখি। যখন সে বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে যায়, তখন আমি ওনার বাচ্চাদেরকে আমার কাছেই রেখে যায়, আমার অধীনে। আমি ওদেরকে খাওয়া দাওয়া, ঘুম থেকে উঠে স্কুলে পাঠানো, সব কিছু কিন্তু আমিই করি। তাহলে সেক্ষেত্রে তার যখন ছোট বাচ্চাটা হওয়ার পরে কিন্তু সে আমার কাছে নিশ্চিন্তায় রেখে সে চাকরি করবে, তাই না? এখন আমি যদি চলে যাই, আমার জায়গায় অন্য কেউ আসলে আমার ম্যাডামে কিন্তু ওই নিশ্চিন্তটা পাবে না। তারপর আবার ফয়সাল এরকম ওরে সামলাইতে হবে, আবার ছোট বাচ্চা সামলাইতে হবে, আবার বাসার কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। তো এগুলা অন্য একটা মানুষ হুট করে আসলে তার পক্ষে সম্ভব না। সবাই কিন্তু সব জিনিস পারে না। আমার ম্যাডাম জানে যে আমি সব দিকে পারফেক্ট, আমি অল স্কোয়ার, আমি সব কিছুই পারি আলহামদুলিল্লাহ। আমার সব কিছু থেকে যোগ্যতা আছে। এখন আমি বাসার ভিতরে কন্টেন্ট বানাই, অনেক কিছু শেয়ার করি, এগুলো আমার কন্টেন্টের জন্য আমি শেয়ার করি। এখন আপনারা আমার কাছে কী রকম কন্টেন্ট হচ্ছে আশা করেন? কাপল ব্লগ, ওই যে কাপলরা সকালবেলা ভিডিও বানায়, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে কোনো বাজার নাই। তারপরে জামাইরে ঘুম থেকে উঠাইয়া দেখি বাজারে পাঠাইলাম, বা জামাই ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলো। আজকে আমার জামাই ছুটির দিন ছিল, জামাই পছন্দ মতো রান্না বান্না করবো। এইরকম ব্লগ চান? এরকম ব্লগ যদি চান, আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি দেশে যাব, বিয়ে শাদী করব, আমার জামাই নিয়ে আমি এরকম ব্লগ বানাবো। তার আগে তো আমার এখানে সম্ভব না। এখানে আমার আরবিদের যে কালচার, কি খাওয়া দাওয়া করে, কিভাবে থাকে, কোথায় ঘুমায়, ওদের জীবনযাপন, এগুলো শেয়ার করি। তো এগুলা নিয়ে তো আপনাদের বাজে কমেন্ট করার কোনো না, তাই না? তো আমি একটা ভিডিওতে শেয়ার করছি এই বিষয়টা নিয়ে, আবারও করলাম, যে আশা করি কেউ আমাকে বাজে কমেন্ট করবেন না। আরব দেশের হচ্ছে নিয়ম কি জানেন? ধরেন আমি বাংলাদেশি, ওইখানে একটা আরবি।
তো আরবির সাথে বাংলাদেশি কারো ঝামেলা হইলো, তখন আরবি মানুষ, আরবি যারা আছে এরা কিন্তু ওই আরবির যদি থাকে, মনে করেন হ্যাঁ দোষ, আমার কোনো দোষ নাই, তারপরও ওনাদের দেশের মানুষ ওনাদেরকে সাপোর্ট করবে, ওনাদের দেশের মানুষকে রেখে আমাকে আসবে না সাপোর্ট করতে। তো সেই রকম নিজের দেশের মানুষকে, নিজের দেশের মেয়েদেরকে, নিজের দেশের বোনদেরকে সাপোর্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, ওদের পক্ষ নিয়ে আমাদেরকে উল্টাপাল্টা কমেন্ট, গালি দিয়া, মুখের ভাষা খারাপ করে, এগুলা কোনো যুক্তিসঙ্গত কাজ না। তো আমি অনেক কিছু শেয়ার করি এই ফ্যামিলি সম্বন্ধে, তো এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। তো এছাড়া আমার কোনো কন্টেন্ট এখানে দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। আমার কন্টেন্ট যা, আমি কি কাজ করি, আমার কাজ কি, তো এগুলো আমি শেয়ার করি। তো এগুলো আপাতত আমার কন্টেন্ট। যখন বাংলাদেশে যাব, তখন বিয়ে শাদী করব, তখন ওখানে গিয়ে আমার কন্টেন্ট হবে ফ্যামিলি কন্টেন্ট, সংসার জীবনে কি করতেছি, কি হাজব্যান্ডের সাথে সংসার করতেছি, এসব শেয়ার করব, ঠিক আছে? তো সেই সব ব্লগ যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই অপেক্ষা করতে হবে আমাকে বাংলাদেশ যাওয়া পর্যন্ত। তো আমি আবার ডাল খিচুড়ি বানাই ফেলছি, এক কথার মধ্যে আরেক কথা ঢুকাই ফেলছি। তো এই জন্যই বলি যে নিজের দেশের মানুষরা নিজেদের শত্রু। প্রবাস জীবনও দেখবেন, আপনি যদি একটা কোম্পানিতে কাজ করতে আসবেন, আপনার বাঙালি শত্রু হয়ে দাঁড়াবে, কারণ কারো ভালো কেউ চায় না। আমরা বাংলাদেশিরা কারো ভালো কেউ চাই না। তো এরকম, তো আমি দিন শেষে একটাই কথা বলবো যে আমরা যে প্রবাসী মেয়েরা আছি, ব্লগিং করি, তাদের কমেন্ট বক্সে অন্তত কমেন্টে খারাপ ভাষায় গালাগালি না করে সংযত হন। কারণ এখানে আমরা কোনো খারাপ কিছু করতেছি না, আমাদের উপস্থাপনা দিয়ে দ্বারাই আপনারা খারাপ কিছু এখানে দেখতে পারতেছেন না। আমরা যেটা সঠিক তথ্য সেটাই শেয়ার করতেছি। যদি ভালো লাগে দেখেন, না ভালো লাগলে নাই। বাজে মন্তব্য করার রাইট কিন্তু আপনার নাই কাউকে, ঠিক আছে? আমি আপনাদেরকে, যারা বাজে কমেন্ট করেন তাদেরকে সাবধান করলাম। যদি সাবধান না করেন, তাহলে কমেন্ট বক্সে এসে যদি যেরকম তুই তুকারি করেন না, আমি ওইরকম তুই তুকারি করবো, ঠিক আছে? কারণ আমি মানুষ যেমন আমার সাথে করে, আমিও সেরকম করি। আমি আবার অত ভালো না, যে আমার সাথে ভালো আমিও তার সাথে ভালো। যে আমার সাথে ভালো, আমি বাংলাদেশে গেলে তার দাওয়াত দিয়ে না আমার বাসায় খাওয়াবো। আর যে আমার খারাপ, আমাকে তুই তুকারি করবে, আমিও তাকে তুই তুকারি করবো, তার গোষ্ঠী আমি ধুয়া দিব, ঠিক আছে? আমি হইলো এরকম, কারণ আমি কারোরটা খাইয়া আমি এই পর্যন্ত আসি নাই। নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়াইলে, আমার বাবা মা আমারে খাওয়াইয়া বড় করছে, আমি প্রবাসে আসছি, নিজে কষ্ট করে কাজ করে উপার্জন করে আমি এখানে চলতেছি। এখানে হেরাও আমার ফ্রিতে খাওয়াইতেছে না। আমি অসুস্থ হয়ে একদিন বসে থাকলে দ্বিতীয় দিন আমি তাদের কাছে ভালো থাকবো না। কেন জানেন? কারণ আমি অসুস্থ, কাজ করতে পারতেছি না। যে কোনো জায়গায় যাবেন, আপনার কাজের দাম, কাজ ছাড়া কোথাও দাম নাই। তো আমাদের পোস্টে, ভিডিওতে এসে বাজে কমেন্ট না করে নিজেদের চিন্তা করুন, ঠিক আছে? এইসব মানুষ হইলো নিজেদের কিছু করার ক্ষমতা থাকে না, এরা কি করে, অন্যকে দেখলে জ্বলে এসে খোঁচা মেরে কমেন্ট করে। আমি এই ফ্যামিলিতে ভিডিও বানাই, আমার ম্যাডাম অবশ্যই জানে। না জানলে আমি ওনাদের সাথে শপিং মলে, সাগর পাড়ে ঘুরতে গেলে আমি কিভাবে ভিডিও বানাই, আমি যে ক্যামেরাটা এভাবে ধরে ভিডিও বানাই, আমার ম্যাডামে দেখে না? হ্যাঁ, তাহলে আমার ম্যাডামে যায় না দেখে তো আমি ভিডিও বানাইবেন। ওরা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে, আমার ভিডিও দেখে, সবসময় দেখে কিনা আমি জানি না, মাঝে মাঝে ওরা আমার ভিডিও দেখে, ঠিক আছে? তো আমার ম্যাডামের কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা হওয়ার কথা না আশা করি। তো আশা করি ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিতে পারতেছি। আমি ভিডিও বানাই, আমি ব্লগিং করি, আমার ম্যাডামে সব জানে, ঠিক আছে? আর সব কিছু জেনে শুনেই তারা আমাকে এখানে রাখছে। তো আপনাদের অযথা কমেন্ট করে নিজেদের বংশের পরিচয় দিয়ে এখানে কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক কথাই বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরো কোনো একটা ভিডিওতে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। তো আল্লাহ হাফেজ। আর সবাই আমার ম্যাডামের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাকে একটা ছেলে দান করে, যাতে করে ছেলের যে একটা শখ সেটা যেন আল্লাহ পূরণ করে, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।